সকলকে জোহার নমস্কার জানিয়ে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আমি শ্রী সিদ্ধার্থ হাঁসদা আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ঠান্ডা মরশুমে আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি 2024-এর শেষের দিকে আবার একটা নতুন বছর আসতে চলেছে। এই 2024-এ আমরা বড় বড় ঘটনা, আমি আগেও বলেছি, বড় বড় ঘটনা দেখেছি। যাদের ক্ষতি হয়েছে তারা প্রচণ্ড পরিমাণের ক্ষতি হয়েছে এবং যারা লাভবান হয়েছেন তারা প্রচণ্ড পরিমাণে লাভবান হয়েছেন। 2024টাও আপনাদের কাছে শুভ হোক, 25টা শুভ হোক, 2025টা শুভ হোক। আমি চেষ্টা করি যে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার, কিন্তু সময়ের অভাবের জন্য ভিডিও আমি দিতে পারি না। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে দিল্লির যারা কাছাকাছি আছেন তারা যোগাযোগ করুন, দিল্লি আসছি, দিল্লি থেকে অলরেডি ঘুরে চলে এসেছি। কয়েকটা বড় কাজ ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর চেষ্টা করছি আপনাদের সামনে নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার। দেখুন, যদি সঠিক কাজ পেতে চান তাহলে অবশ্যই ধৈর্যের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তন্ত্র খুব সহজ জিনিস নয়, যতটা সহজ মুখে বলা হয়। তন্ত্র একটা কঠিন সাবজেক্ট, খুব গভীর সাবজেক্ট। সকলের দ্বারা এই তন্ত্র প্রয়োগ করাও সম্ভব হয় না। তাই যারা টোটকা ব্যবহার করেন খুব ভালো, তবে সব কিছু একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আমি এর আগে বহু বশীকরণ মন্ত্র দিয়েছি, টোটকা দিয়েছি ছোট ছোট, কিন্তু দেখুন, বশীকরণ বিদ্যা যতটা সহজ বলা হয় ততটা সহজ কিন্তু নয়। যদি অরিজিনালি কেউ বশীকরণ ক্রিয়া জানেন তন্ত্রের মাধ্যমে, তাহলে কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। সহজেও হয়, কিন্তু সেটা খুব কম, খুবই কম। যদি অরিজিনাল বশীকরণ করতে হয় কাউকে, তাহলে সেটা খুব কঠিনভাবে করতে হয় এবং অনেক সময়ের ব্যাপার, অনেক সময় অনেক খরচের ব্যাপার থাকে। যারা নিজে করবেন ভাবছেন বশীকরণ, আমি বারবার বলেছি, যারা আমার টোটকা দেখে প্রয়োগ করছেন তাদেরকে আমি এই কথাটা অনেক আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যদি শরীরের মধ্যে কোনো রকম তন্ত্রের দ্বারা বন্ধন থাকে বা মন্ত্রের দ্বারা বন্ধন থাকে বা দৈবিকভাবে কোনো বন্ধন বা গুরুদেবের দেওয়া কোনো বন্ধন যদি থেকে থাকে, বা যদি কেউ জপ করে থাকেন নিরন্তর জপ, সে যে ধর্ম বর্ণেরই হোক না কেন, তাহলে কিন্তু তার উপরে প্রয়োগ করা সম্ভব নয়। যদি মুসলিম ধর্মের হন, তারা যদি নামাজ পড়েন, তার উপরে সহজে বশীকরণ বা ছোটোখাটো টোটকা লাগানো যায় না। এটা সব সময় মাথায় রাখতে হবে। যারা ঈশ্বর ভক্ত, ঈশ্বরের প্রতি ভক্তি খুব বেশি আছে বা সব সময় ধর্মকর্ম নিয়ে পড়ে থাকেন, তাদের ওপর কিন্তু তন্ত্রের যে কোনো প্রয়োগই কিন্তু সমস্যা হয়, একমাত্র জোর প্রয়োগ না করলে। আর একটা বিষয়, যারা তন্ত্র অল্প একটু আধটু শিখতে চাইছেন, যে তন্ত্র আমরা শিখতে চাই, আমাকে অনেকে ফোন করেছেন, অনেকে আমার কাছ থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমি প্রত্যেকজনকেই বলেছি যে আমি আমার গুরুদেবের পারমিশন ব্যতীত কাউকে শেখাইতে পারবো না। আমার গুরুদেব এখনো জীবিত আছেন। আমি বলেছি আমার গুরুদেবের বাড়ি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড, আমি থাকি ওয়েস্ট বেঙ্গল। দুজনার ডিস্টেন্স অনেক বেশি, ওনার থেকে আমার ডিস্টেন্স অনেকটা দূরত্ব। তবে ওনার পারমিশন ব্যতীত আমি কিন্তু কাউকে কোনো কিছু দিতে পারবো না। তারপরে যদি বলেন যে তন্ত্র আমরা শিখতে চাই, দেখুন, আপনার কাছাকাছি যদি কোনো গুরুদেব থাকেন, তন্ত্র মতে আপনি দীক্ষা নিতে পারেন। তারপরে নিজের প্রচেষ্টাতে আপনি তন্ত্রবিদ্যায় এগিয়ে যেতে পারেন। যদি আপনার যোগ থাকে তন্ত্রের, তাহলে আপনি তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করুন। যদি যোগ না থাকে তাহলে তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা করবেন না। যোগ থাকা না থাকাটা কি করে বুঝবেন? যদি আপনার বংশ পরম্পরায় কেউ এই তন্ত্রবিদ্যার সাথে যুক্ত ছিলেন, সেটা খুব ভালো বিষয়। যদি জানতে পারেন যে হ্যাঁ কেউ ছিল, তাহলে আপনি চেষ্টা করতে পারেন, কারণ বংশ পরম্পরায় বিদ্যা থাকলে সেই বিদ্যা যদি সাবর মন্ত্রে হয়, সে বংশ পরম্পরায় চলতে থাকে। এবং আমরা জানি সাবর মন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল মন্ত্র। সাবর বিদ্যা দিয়ে যারা কাজ করেন, আমরা জানি তন্ত্রের ওপর, সমস্ত তন্ত্রের ওপর ভগবান শিব, স্বয়ং শিব
তো সমস্ত তন্ত্রের উপর বন্ধন লাগিয়ে দিয়েছিলেন এবং শুধুমাত্র মহিলা তন্ত্র এবং সাবর তন্ত্র কিন্তু খোলা আছে, যেখানে খুব অ্যাক্টিভভাবে কাজ হয়। যদি সাবর মন্ত্র হয় তাহলে কোনো গুরুদেব ধরার পরে আপনি তার কাছ থেকে তন্ত্রমতে দীক্ষাটা নিন, মানে শক্তিমতে দীক্ষা নিন, তারপরে আপনি নিজে চেষ্টা করুন, অবশ্যই শিখতে পারবেন। যদি আপনার মনে হয় যে দাদা আপনারা যে সমস্ত বইপত্র ঘেটে মানে পড়াশুনো করেন, তো সেই সমস্ত বইগুলো যদি একটু নাম বলেন। দেখুন, আমি আমার লাইফে যে সমস্ত তন্ত্রবিদ্যা নিয়ে বইপত্র ঘেটেছি, আমার কাছে প্রচুর বইয়ের বহু পুরনো বইয়ের স্টক আছে, বহু পুরনো, মানে কত বছরকার আগেকার সেটা আমারও জানা নেই, কশো বছর আগেকার, মানে কত বছর বলা ভুল, কশো বছর আগেকার বই সেটা আমারও সঠিকভাবে জানা নেই। কারণ এই বইগুলোর হয়তো প্রথমে 2-1 পৃষ্ঠা নেই, তবে তন্ত্রের মারাত্মক বই আমার কাছে প্রচুর পুরনো বইয়ের স্টক আছে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই বইটা ওপরে ইয়েটা করা আছে, বাইন্ডিংটা করা আছে, যিনি বইটা আমাকে দিয়েছেন তিনি করে দিয়েছেন। বইটার নাম হচ্ছে তান্ত্রিক গুরু। বইটা ভালো করে দেখুন, বইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি তান্ত্রিক গুরু। বইটা বহু পুরনো বই। যদি কেউ তন্ত্র শিক্ষা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। বইটা বহু পুরনো, এতটাই পুরনো যে মালাটে মানে পেপারে যদি হাত দেওয়া হয় পেপারগুলো ভেঙে যাচ্ছে, মানে আপনি উপর থেকে যদি হাত দেন পেপারগুলো ভেঙে যাবে। সেই জন্য কি খুব ধীরে সুস্থে ব্যবহার করতে এবং সুন্দরভাবে খুলতে হয়, তবেই পেপারটা ঠিক থাকবে। বইগুলোর মানে মার্কেটে এর প্রচুর মূল্য, যে মূল্যে প্রথম প্রিন্ট হয়েছে সেই মূল্যে আপনি এই বই আর কোথাও পাবেন না। কারণ আমি এই সমস্ত বই প্রচুর মূল্য দিয়েই সংগ্রহ করেছি, তাও বহু কষ্ট করে। বৃহৎ তন্ত্রসার এখন যে ভার্সন, নতুন ভার্সন আর পুরনো ভার্সন আপনারা দেখবেন যেটা সাদা কালিতে লেখা ছিল, সাদা মতলব কালো কালিতে লেখা যে বই বৃহৎ তন্ত্রসার, এখন তো সব লাল কালিতে লিখে দিচ্ছে। মানে লাল মানে আমরা জানি যে তন্ত্রের সাধক মানে লাল, তো যে কোনো লাল কালিতে কিছু একটা লিখে দিয়ে তন্ত্র বলে চালিয়ে দিতে পারলে হলেও বিক্রি, মার্কেটে পয়সা তোলার একটা বিষয় থাকে। তো লাল কালিতে লেখা থাকলেই যে তন্ত্র হবে এমনটা নয়। বিশেষ যে তন্ত্রের যে সমস্ত বই সেগুলো খুব পুরনো প্রিন্টেডের বই যদিও হয়, দেখবেন এখানে প্রচুর আপনি সাবর মন্ত্র পাবেন, যেমন বৈদিক মন্ত্র পাবেন, তার সাথে সাথে সাবর মন্ত্র পাবেন। ক্রিয়াগুলো অনেক টাফ আছে, কিন্তু প্রত্যেকটা ক্রিয়া খুব কার্যকরী। আমি যে এই তন্ত্রগুরুর কথা বললাম আপনাদেরকে, এই তন্ত্রগুরু কঠিন একটা বই। বৃহৎ তন্ত্র সার যেটা পুরনো ভার্সন, ওটা আমার কাছে আছে, পরে একদিন দেখাবো। ওটা সবসময় স্পর্শ করাও যায় না। আমার কাছে যে বইটা আছে ওই বইটা সবসময় স্পর্শ করাও যায় না, তার মধ্যে এত পাওয়ার আছে। কারণ আমি নিজে পাঠ করে পড়ে দেখেছি, 10 মিনিটের ঊর্ধ্বে পড়তে গেলেই সেটা শরীরের একটা কম্পন তৈরি হতো। এখন ধীরে ধীরে সেটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ওই বইটা এতটাই পাওয়ারফুল যার মন্ত্র পাঠ করতে গেলে শরীরে কম্পন তৈরি হয়। এইরকম একদম পুরনো কালেকশনের যে সমস্ত বই আছে সেগুলো আপনারা তন্ত্র শেখার জন্য সংগ্রহ করতে পারেন, তন্ত্রবিদ্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রহ করে রাখতে পারেন, দেখতে পারেন। যাই হোক, আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বশীকরণ। আমি বলেছিলাম আপনাদেরকে ব্যবসা বাণিজ্য, ইউটিউব, সার্ভিস, বাস্তু সমস্ত বিষয়ে ভিডিও দেবো, কিন্তু তার ফাঁকে ফাঁকে মানুষ এখন চায় খালি বশীকরণ। দাদা বশীকরণ দিন, বশীকরণ দিন, বশীকরণ দিন। আমি আপনাদেরকে বলেছি যে বশীকরণের কাজ মূলত আমি আর করছি না বললেই চলে, খুব কম করছি। কারণ এখন বাস্তু বড় কাজ, বাস্তু, ব্যবসা, সার্ভিস এই সমস্ত বড় কাজ বেশি করার জন্যে বশীকরণের কাজ যদি ছোট কাজ, সেই জন্য এই কাজগুলো অলরেডি অনেকটা কমিয়ে দিয়েছি। যাই হোক, বশীকরণ অনেকে বলেন যে দাদা নাম বলুন বশীকরণের। বশীকরণ আমরা ওই মোহিনী বশীকরণ, নাগিন বশীকরণ, ওই ল্যাংটা বশীকরণ এই সমস্ত নাম দিয়ে আমরা বশীকরণ করি না। কারণ আগেকার যুগে যারা তন্ত্রবিদ্যা কাজ করতেন, আমার যারা পূর্বপুরুষ ছিলেন, তারা বশীকরণের কোনো নাম আমি তাদের কাছ থেকে শুনি নাই। এইভাবে করবি, এইটা করলে বশীকরণ হবে, সেটাই শুনেছি।
ব্যাস। বশীকরণ মানে কি, সে তোর মতো চলবে। আগে যেটা একদম খুললাম খোলা কথাবার্তা হতো, যে দেখ এটা করবি, এটা করতে পারলে সে তোর মতো করে চলবে, এটা বলা হতো। তো একের পর এক ক্রিয়া করা হতো। আজকের যে মূল বশীকরণ সেটা হচ্ছে গিয়ে এমন কিছু কঠিন সাবজেক্ট নয়। 4টে খড়, মানে ধান লাগানোর পরে যে শীষটা হয়, খড় আমরা বলি যেটা, খড় মানে ধানের যে গাছ হয়, সেই গাছ 4টে নিতে হবে। 4টে নেওয়ার পরে মানে শুকনোটা একে অপরের সাথে এরকম করে প্লাস করতে হয়, প্লাস করার পরে এই মাথা থেকে একটা এবং এই মাথা থেকে একটা ধুরবো ঘাস দিয়ে এটাকে এই প্লাসের মতো করেই বেঁধে দিতে হবে। একসাথে বাঁধবেন, বাঁধার পরে এইটাকে যদি সম্ভব হয় 4 মাথাতে 4টে যে মাথা এই খড়ের, এই 4টে মাথা এবং মাঝখানে সিঁদুর ঠেকান। সিঁদুর ঠেকাবেন এই রবির আঙুলে করে, রবির আঙুলে করে 4 জায়গাতে সিঁদুর ঠেকান। 4টে মাথা এবং নাভির কাছটা যেটা মধ্যমা, যেটা মাঝখানে যেখানে জয়েন্ট হচ্ছে, এই জয়েন্টের এই মাঝখানটাতে সিঁদুর ঠেকিয়ে দিন। এবং এই যে বাঁধার পরে এই খড়টাকে অতি অবশ্যই দুটো দুটো করে হচ্ছে, মানে একটা ছেলে একটা মেয়ে হবে, তাই এটাকে কাঁঠালের পাতাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে সর্ষের তেল মাখাবেন। মাখানোর পরে কাঁঠাল পাতায় এই রবির আঙুলে করে 3টে সিঁদুর দেবেন। কাঁঠাল পাতাকে সোজা করে রাখবেন, এরকম করে সোজা করে রাখার পরে কাঁঠাল পাতায় পরপর 3টে সিঁদুর দিয়ে দাগ কাটবেন। কাটার পরে সেই কাঁঠাল পাতার উপরে কিন্তু এই খড়টাকে, যে মাঝের যে সিঁদুরের দাগটা থাকবে কাঁঠাল পাতার উপরে, সেই মাঝের দাগের উপরে খড়ের যে উপরের অংশটা এরকম করে যেটা থাকছে প্লাস পয়েন্ট হয়ে, প্লাসের উপরের অংশটা কিন্তু সেই মাঝের দাগে, মাঝের সিঁদুরে রাখতে হবে। 4টি খড় দিয়ে আমি বললাম যে এইভাবে যদি আপনি সিঁদুরের মধ্যে সিঁদুর লাগাবেন, তারপরে রাখবেন। রাখার পরে কি করতে হবে, আপনাকে একটা ধূপকাঠি লাগবে এটা করার জন্য। একটা লাড্ডু, দুটো লাড্ডু লাগবে, দুটো লাড্ডু এবং একটু মদ এর সাথে লাগবে। ধূপকাঠিটা প্রথমে জ্বালবেন, জেলে আপনার দেবদেবীর নাম করে সেখানে গুঁজে দেবেন। এবং যে লাড্ডু দুটো লাগবেন, লাড্ডু দুটো কাঁঠাল পাতার সামনে রাখবেন। হ্যাঁ, আর একটু জল শুধু লাগবে, কাঁসার পাত্রে, ছোট পাত্রে জল নেওয়ার পরে ওই কাঁঠাল পাতা দুই মুখে লাড্ডুটার কাছে জলটা ঢেলে দেবেন এবং মুখ থেকে এই বাক্য প্রয়োগ করবেন যে আমি তোমাদেরকে সমর্পিত করলাম, তোমরা আমার এই সেবা গ্রহণ করো। আমি তোমাদেরকে সমর্পিত করলাম, আমি তোমাদেরকে এই সেবা দিলাম, তোমরা আমার এই সেবা গ্রহণ করো। আমি তোমাদেরকে এই সেবা সমর্পিত করলাম, তোমরা আমার এই সেবা গ্রহণ করো। লাড্ডু দেবেন, তারপরে জল দেবেন। জল দেওয়ার পরে শেষকালে যে মদ, সেই মদটাকে দেবেন। দেওয়ার পরে যে কাঁঠাল পাতার উপরে খড় দুটো রাখা ছিল, সেই কাঁঠাল পাতার উপরে একটা মন্ত্র লিখবেন। মন্ত্রটা হচ্ছে, দুটোকেই কিন্তু লিখতে হবে, মানে দুটো কাঁঠাল পাতাতেই কিন্তু লিখতে হবে। এই লেখনটা কি দিয়ে লিখবেন, সেটা হচ্ছে লাল কালির সরু পেন দিয়ে লিখবেন। কাঁঠাল পাতার উপরে লাল কালির সরু পেন দিয়ে লিখবেন। সেই লেখাটা হচ্ছে গিয়ে, বৃক্ষ যত নড়ে চড়ে নয় দরজা খুলে যারে, বৃক্ষ যত নড়ে চড়ে নয় দরজা খুলে যারে। এগুলো কিন্তু সাবর মন্ত্র, খুব পাওয়ারফুল মন্ত্র। আবার বলছি, বৃক্ষ যত নড়ে চড়ে নয় দরজা খুলে যারে, অমুক আমার বশীভূত হয়ে যারে। কার দোহাই, গুরুর দোহাই, কার দোহাই, পঞ্চতত্ত্ব, মা মনসা, মা কালীর দোহাই। মন্ত্রটা ভালো করে লিখে রাখুন। আবার রিপিট করছি, বৃক্ষ যত নড়ে চড়ে নয় দরজা খুলে যারে, অমুক আমার বশীভূত হয়ে যারে। কার দোহাই, গুরুর দোহাই, কার দোহাই, পঞ্চতত্ত্ব, মা মনসা, মা কালীর দোহাই।
আবার একবার মন্ত্রটা রিপিট করছি। বৃক্ষ যত নরে চরে নয় দরজা খুলে যারে, অমক আমার বশীভূত হয়ে যারে, কার দোহাই গুরুর দোহাই, কার দোহাই পঞ্চতত্ত্ব মা মনসা মা কালীর দোহাই। এই মন্ত্রটা দুটো পাতাতে মানে দুটো পাতাকে একসাথে করে যদি লিখতে পারেন খুব ভালো হয়। আমি বলতে একটু ভুল করলাম, দুটো পাতাকে জয়েন করে এরকম করে যদি লিখতে পারেন খুব ভালো হয়। এবং নিয়মটা আমরা যেভাবে করি এইভাবেই করি, দুটো পাতাকে একসঙ্গে রেখে দিই, দিয়ে তারপরে লিখি। যদি ভাবি যে মন্ত্রটা কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, দুটো পাতাকে একসাথে নিয়ে তারপরে মন্ত্রটা লিখুন। লিখে এই যে মন্ত্রপুত একসাথে দুটো পাতার উপর খড় আছে, দুটো খড় দুদিকে আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের যে খড়টা স্থির করছেন, প্রথমে যাকে বশীকরণ করছেন তার যে খড়টা সেই পাতাটা প্রথমে থাকবে, তারপরে বাঁ সাইডে সবসময় মাথায় রাখতে হবে, আপনি যখন নিচের দিকে রাখছেন বাঁ সাইডে মানে প্রথমেই থাকবে যাকে বশীকরণ করবেন তার পাতাটা, এবং তারপরে যিনি বশীকরণ করছেন তিনি থাকবেন, এবং পাতার ওপরে নাম লিখে দেবেন। এই মন্ত্রটা কাঁঠাল পাতাতে লেখার পরে কাঁঠাল পাতাতে ছোট 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 করে লিখতে হবে এবং 3 বার লিখতে হবে। তবে ক্রিয়াটা খুব কঠিন ক্রিয়া, একই জায়গায় বসেই কিন্তু কাজটা সম্পন্ন করতে হবে। কাজটা করতে হবে চৌরাস্তার মধ্যে মাঝরাত্রে শনিবার বা মঙ্গলবার, এবং এই কাজ করার পরে যাতে আপনাকে কেউ না দেখতে পায়। কাজটা হয়ে গেল সম্পূর্ণ। দুটো পাতাকে একসাথে নিয়ে চিপকে দেবেন, একসাথে এরকম করে ঘুরিয়ে ওই অবস্থাতেই এরকম করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর ওইখানে ঢেকে দিলেন, ঢেকে দিয়ে চুপচাপ পেছনের দিকে একবার তাকাবেন, তাকানোর পরেই সাথে সাথে ওই পাতাটাকে নিয়ে কোনো বৃক্ষের নিচে যদি ভরে দিতে পারেন সব থেকে ভালো হয়। যে কোনো কলা বৃক্ষ, কলা ফলা যে গাছে ফল দিয়েছে, যে কলা গাছে ফল দিয়েছে সেই কলা বনের ভিতরে কলা বৃক্ষের নিচে বা কলা বৃক্ষের মধ্যে যদি ভরে দিতে পারেন খুব ভালো। যদি না পারেন যে পুকুরে, এই যে নদী, পুকুর বলতে ভুল করলাম, যে নদীতে জল বয়ে যাচ্ছে সেই নদীতে যদি সমর্পিত করতে পারেন মানে দিয়ে দিতে পারেন, তাহলে এটা খুব ভালো কাজ দেবে। যাই হোক, আমি মানে অনেক রাত্রি হয়ে গেছে, শরীরে সারাদিনের ক্লান্তি, তারপরেও আপনাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, বা আপনাদের চাহিদা থাকে বলে আমি কিন্তু ভিডিও আপলোড করছি। ভেবেন না দাদার কথাগুলো কেন এত থেমে থেমে যাচ্ছে, শরীরের মধ্যে কেন একটা এনার্জি, ফুল এনার্জি যেটা থাকে ভিডিও বানাতে গেলে সেই এনার্জি নেই। তো এইটা হচ্ছে মেন কারণ, প্রচুর পরিশ্রম, সারাদিন ঘোরাঘুরি থাকে, তারপরে এসে ভিডিও বানানো আপনাদের সামনে আসার একটা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। এই ক্রিয়াটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে অতি অবশ্যই সফলতা পাবেন। তবে দয়া করে একটা রিকোয়েস্ট, যে কেউ এই ক্রিয়াটা অসৎ উপায়ে প্রয়োগ করবেন না। নিজের মনস্কামনা পূর্ণের জন্য যে অসৎ উপায় করছি, কারোর সংসার ভাঙার জন্য এই সমস্ত ক্রিয়া কিন্তু প্রয়োগ করবেন না। এই সমস্ত প্রয়োগ যদি এই ক্ষেত্রে প্রয়োগ করেন, যারা অসৎ উপায়ে যদি প্রয়োগ করেন তাহলে প্রয়োগ তো লাগবে না, প্লাস আপনার কিন্তু ক্ষতি হবে। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন, আমি অতি অবশ্যই আপনাদেরকে ভেঙে সম্পূর্ণ বলে দেবো। তার জন্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না জানার জন্যে। আমি বারবার বলছি কাজ করার জন্য না, যদি কোনো কিছু জানার থাকে তার জন্য আপনাদেরকে 1 পয়সাও লাগবে না। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল, অনেকটা রাত্রি হয়ে গেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের ভিত্তিতে বা আপনাদের যে রিকোয়েস্ট থাকবে তার ভিত্তিতে দেওয়া হবে। সকলকে আবার একবার জোহার জানিয়ে রাত্রিকালীন যে ভিডিও, শীতের রাত্রে শুভরাত্রি জানিয়ে এখানে এই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।